একটা তড়িৎ ক্ষেত্র এক্স অক্ষ, ওয়াই অক্ষ আর জেড অক্ষ। এক্স অক্ষ বরাবর তড়িৎ ক্ষেত্র ই ক্রিয়া করছে, আর ওয়াই অক্ষ বরাবর চৌম্বক ক্ষেত্র বি ক্রিয়া করছে, আর একটা আধান ভি বেগে জেড অক্ষ বরাবর প্রবেশ করলো। একটা আধান কি হলো, ভি বেগে জেড অক্ষ বরাবর প্রবেশ করলো। তাহলে ওই আধানটার উপরে বল দেখবো, এই আধানটার উপরে কত বল ক্রিয়া করছে, কোন দিকে ক্রিয়া করছে সেগুলো দেখবো। দেখো তাহলে কি বললাম, তড়িৎ এক্স অক্ষ বরাবর তড়িৎ ক্ষেত্র ই, ওয়াই অক্ষ বরাবর চৌম্বক ক্ষেত্র বি, আর জেড অক্ষ বরাবর বি ক্রিয়া করছে। একটা আধান কিউ আধান ভি বেগে জেড অক্ষ বরাবর প্রবেশ করছে, গতিশীল আছে। তার মানে কি, আধানটার গতিবেগের অভিমুখ তড়িৎ ক্ষেত্রের সঙ্গে লম্ব দিকে, চৌম্বক ক্ষেত্রের সঙ্গে লম্ব দিকে। এখন দেখো তাহলে আধানটার উপরে তড়িৎ ক্ষেত্র জনিত কত বল ক্রিয়া করবে, আধানটার উপরে কত তড়িৎ ক্ষেত্র জনিত বল ক্রিয়া করবে সেটা আমরা দেখবো। আধানটার উপরে তড়িৎ ক্ষেত্র জনিত বল ক্রিয়া করবে এফ সমান কিউ ইন্টু ই। এফ সমান কি, কিউ ইন্টু ই। এটা কোন দিকে ক্রিয়া করবে, যেহেতু আধানটা ধনাত্মক আধান তাই তড়িৎ ক্ষেত্রের দিক আর আধানের উপর ক্রিয়াশীল বলের দিক সমান হবে, অর্থাৎ এক্স অক্ষ বরাবর ক্রিয়া করবে। তাহলে এক্স অক্ষ বরাবর, তাহলে একটা আধানটার উপরে এফ সমান কিউ ই কোন দিকে ক্রিয়া করবে, এক্স পজিটিভ এক্স অক্ষ বরাবর। আধানটার উপরে এফ সমান কিউ ই বল পজিটিভ এক্স অক্ষ বরাবর ক্রিয়া করবে, বুঝছে? এখন দেখো কেন না, আধানটা পজিটিভ আধান, যেহেতু আধানটা পজিটিভ আধান তাই আধানটার উপরে কিউ ই বল পজিটিভ এক্স অক্ষ বরাবর ক্রিয়া করবে। এখন দেখো আধানটার উপরে চৌম্বক বল কত হবে, কোনটা 90 ডিগ্রি যেহেতু তাই চৌম্বক বল হবে এফ সমান, এটা হচ্ছে এফ ই তড়িৎ বল, এটা হচ্ছে এফ এম বললাম চৌম্বক বল, কিউ ভি বি। কেন, কিউ ইন্টু ভি ক্রস বি, কিউ ভি বি সাইন থিটা, থিটাটা 90 ডিগ্রি হওয়ার জন্য চৌম্বক বলটা কত হবে, কিউ ভি বি। তাহলে আধানটার উপরে আমরা কি বললাম, এক্স অক্ষ বরাবর তড়িৎ ক্ষেত্র ই, ওয়াই অক্ষ বরাবর চৌম্বক ক্ষেত্র বি ক্রিয়া করছে, একটা আধান কিউ ভি বেগে জেড অক্ষ বরাবর ক্রিয়া প্রবেশ করলো। তাহলে আধানটার উপরে এক্স অক্ষ, ধনাত্মক এক্স অক্ষ বরাবর কিউ ই বল ক্রিয়া করছে, আর চৌম্বক বল এফ সমান কিউ ইন্টু ভি ক্রস বি, কিউ ভি বি সাইন থিটা সমান কিউ ভি বি, থিটাটা 90 ডিগ্রি হওয়ার জন্য চৌম্বক বল কিউ ভি বি ক্রিয়া করছে। কোন দিকে ক্রিয়া করবে, ফ্লেমিং এর বামহস্ত নিয়ম অনুযায়ী হবে। দেখো এইটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র তর্জনী, মধ্যমা হচ্ছে আধানের গতির অভিমুখ, তাহলে বৃদ্ধাঙ্গুলি কি ওর উপরে বলের অভিমুখ নির্দেশ করবে। তাহলে চৌম্বক ক্ষেত্র এইটা, ওয়াই অক্ষটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র, মধ্যমা কি আধানটার গতি অভিমুখ কি জেড অক্ষ বরাবর, তাহলে বলটা কোন দিকে হবে, নিচের দিকে। কেন নিচের দিকে, দেখো কারণ তোমরা যদি এটা রাখো, দেখো বাম হাতের তর্জনী হচ্ছে চৌম্বক ক্ষেত্র বরাবর, মধ্যমাকে কি করলাম আধানের গতির অভিমুখে রাখলাম, তাহলে অবশ্যই বুড়ো আঙ্গুলটা, বাম হাতের বুড়ো আঙ্গুলটা দেখো খাতার তলা বড় নিচের দিকে হচ্ছে, তাহলে এক্স অক্ষটা কি আছে, কোন দিকে আছে, উপর দিকে। কারণ এইটা ওয়াই, এইটা যদি জেড হয় তাহলে এক্সটা কি, এইটা হবে এক্স, এটা হবে এক্স। তাহলে ভালো করে দেখো, এইটা ওয়াই, এটা জেড, এটা এক্স। আর চৌম্বক বলটা ক্রিয়া করছে কি, ফ্লেমিং এর বামহস্ত নিয়ম প্রয়োগ করো। দেখো এইদিকে বাম হাতের তর্জনী এইদিকে, মধ্যমাকে যদি এইদিকে রাখো তাহলে বৃদ্ধাঙ্গুলি নিচের দিকে হবে। তার মানে কি, চৌম্বক বলটা কোন দিকে ক্রিয়া করছে, নেগেটিভ এক্স অক্ষ বরাবর ক্রিয়া করছে। চৌম্বক বলটা ক্রিয়া করবে নেগেটিভ এক্স অক্ষ বরাবর, তাহলে এফ সমান কিউ ভিবি হবে নেগেটিভ এক্স অক্ষ বরাবর। তাহলে এফ সমান কিউ ভিবি হবে নেগেটিভ এক্স অক্ষ বরাবর, আর এফ সমান কিউ ইন্টু ই তড়িৎ বল হবে
পজিটিভ এক্স অক্ষ বরাবর। এত পর্যন্ত বুঝতে পেরেছো কি পারোনি? হ্যালো, এটা বোঝা গেছে? এবার দেখো, যদি এই বল, এই দেখো বি আর ইটাকে নিয়ন্ত্রণ করে কিউই সমান কিউভিবি করা যায়, বল দুটোকে যদি সমান করা যায়, কিউই সমান কিউভিবি যদি করা যায়, কিউই সমান কিউভিবি যদি করা যায় বল দুটোকে সমান করে, তাহলে এটা কিউ কিউ কেটে গেল, তাহলে ভি সমান কত হবে? ভি সমান হবে ই বাই বি। ভি সমান হবে ই বাই বি, অর্থাৎ যদি ই বাই বি এর অনুপাতটা বেগের সঙ্গে সমান হয়, তাহলে আধানটার উপরে লব্ধি বল শূন্য হবে। লব্ধি বল শূন্য হবে মানে কি? আধানটা সমবেগে সরলরেখা বরাবর চলবে। আধানটার উপর লব্ধি বল শূন্য হবে মানে আধানটা সমবেগে সরলরেখা বরাবর চলবে। এইটা হচ্ছে তোমার, তাহলে সুষম তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রে আধানের গতিপথ হলো যে যদি তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্র পরস্পরের সমকোণে থাকে, তাদের সমকোণে যদি আধান প্রবেশ করে, যদি ভিটা কি হয় ই বাই বি এর সঙ্গে সমান হয়, তাহলে কি হবে? আধানটার উপরে লব্ধি বল শূন্য হবে, আধানটা সমবেগে সরলরেখা বরাবর চলবে। ক্লিয়ার? এত পর্যন্ত ওটাই করা আছে। ওখানে দেখবে বেগ ফিল্ডটা দিয়ে আছে, বেগ ফিল্ডটা কিছু না, যখন এই কন্ডিশনটা ফুলফিল হবে, যখন ওই ভি সমান ই বাই বি হবে, তখন আধানটার উপরে বল শূন্য হবে মানে সমবেগে যাবে। তাহলে সমবেগে যাবে মানে কি? সরলরেখা বরাবর যাবে। তাই যে ছিদ্র করা আছে দেখবে, যে আধানটার ক্ষেত্রে যে বেগটা কি হবে ই বাই বি এর সঙ্গে সমান হবে, সেই বেগের আধানটা শুধুমাত্র ওই ছিদ্রপথে সোজা বেরিয়ে যাবে। আর বাকিগুলো ওই যে ছবিটা আছে দেখবে 342 পাতায়, ওখানে দেখবে যে বাকিগুলো আটকে যাবে। এটা হচ্ছে বেগ ফিল্টার। বেগ ফিল্টার তোমাদের পড়ার কিছু নেই, একবার জাস্ট দেখে রাখবে যে এইটা হচ্ছে মেন বিষয়, হলো এইটা বি সমান হচ্ছে ই বাই বি, এটা হলো মেন। এখন দেখো আমরা পড়বো লোরেঞ্জ বল। লোরেঞ্জ ফোর্স কি? আচ্ছা, যখন একটা তড়িৎ ক্ষেত্রে একটা আধানকে রাখা হচ্ছে, তখন আধানের উপরে তড়িৎ বল হচ্ছে কত? কিউ ইন্টু ই। তড়িৎ বল হচ্ছে, তড়িৎ ক্ষেত্রে যখন একটা আধানকে রাখা হচ্ছে, তখন আধানের উপরে তড়িৎ বল হচ্ছে এফ ই সমান কিউ ইন্টু ই। এফ ই ইকুয়ালস টু কিউ ইন্টু ই, এটা হচ্ছে তড়িৎ বল। আর চৌম্বক বল এফ এম কিউ ইন্টু ভি ক্রস বি। একটা চৌম্বক ক্ষেত্রে যদি একটা আধান গতিশীল থাকে ভি বেগে, তাহলে তার উপরে চৌম্বক বল হয় কিউ ইন্টু ভি ক্রস বি, আর তড়িৎ ক্ষেত্রে হবে কিউ ইন্টু ই। তাহলে এর উপরে মোট যে বল হলো, এর উপরে মোট যে বল হলো এফ সমান, স্যার বলো। স্যার স্যার একবার বলে দেবেন, আমি বেরিয়ে গেছিলাম। হ্যাঁ বলে দিচ্ছি, দাঁড়াও। এই বলটাকে বলা হচ্ছে লোরেঞ্জ বল। আমি বলে দিচ্ছি, দেখো আমি বললাম যদি একটা আধান, আচ্ছা এটা শুনেছো তো তৃষা, এই উপরেটা এটা ওই পজিটিভ এক্স অক্ষ বরাবর অত দূর পর্যন্ত ছিলাম। বেশ, যদি আধানটার উপরে চৌম্বক বল, তাহলে চৌম্বক ক্ষেত্র বি ক্রিয়া করছে, আধানটা জেড অক্ষ বরাবর যাচ্ছে, চৌম্বক ক্ষেত্র ওয়াই অক্ষ বরাবর আছে, তাহলে দেখা যাবে ফ্লেমিং এর বামস্ত নিয়ম প্রয়োগ করলে দেখা যাবে আধানটার উপরে চৌম্বক বল হবে কিউ ভিবি, যেটা নেগেটিভ এক্স অক্ষ বরাবর ক্রিয়া করবে। ফ্লেমিং এর বামস্ত নিয়ম যদি প্রয়োগ করো, তাহলে দেখতে পাবে যে এই চৌম্বক বল, এইটা হচ্ছে তোমার পজিটিভ এক্স অক্ষ, উপরের দিকটা হচ্ছে পজিটিভ এক্স অক্ষ, এটা পজিটিভ এক্স অক্ষ। আর যদি তুমি বাম হাতের তর্জনীটাকে এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর আর মধ্যমাটাকে জেড অক্ষ বরাবর রাখো, তাহলে বৃদ্ধাঙ্গুলিটা এই নিচের দিকে হবে। নিচের দিকে হবে মানে কি? নেগেটিভ এক্স অক্ষ বরাবর হবে। তাহলে আধানটার উপরে কিউ ভিবি চৌম্বক বল ক্রিয়া করবে নেগেটিভ এক্স অক্ষ বরাবর, আর কিউই তড়িৎ বল ক্রিয়া করছে কি? পজিটিভ এক্স অক্ষ বরাবর। এই দুটোকে তুমি সমান করে দাও, যদি সমান হয় অর্থাৎ বি সমান, তখন কি হবে? ই বাই বি। অর্থাৎ যদি ই বাই বি বেগ নিয়ে প্রবেশ করে আধানটা, তাহলে আধানটার উপরে কোনো বল ক্রিয়া করবে না, লব্ধি বল শূন্য হবে মানে আধানটা সমবেগে এই সরলরেখা বরাবর অর্থাৎ জেড অক্ষ বরাবর গতিশীল হবে। আধানটা সমবেগে জেড অক্ষ বরাবর
গতিশীল হবে। যদি আধানটা বেগ কি হয় ই বাই বি হয়, তাহলে আধানটা ওই সমবেগে যে অক্ষ বরাবর গতিশীল হবে। কি বোঝা গেছে? এবার দেখো, দেখবে আমি আবার দরকার হলে বলে দেবো। এবার বললাম লোরেঞ্জ বল। লোরেঞ্জ বল হচ্ছে, লেখো তো কোশ্চেনটা, লেখো, আগে সংজ্ঞাটা লিখিয়ে দিই, যে আবার বুঝিয়ে দিচ্ছি। লেখো, লোরেঞ্জ বল কাকে বলে? এই বলের মান কখন সর্বোচ্চ হয়? কোশ্চেনটা লিখেছো? হ্যালো, হ্যাঁ লিখেছো কোশ্চেনটা? হ্যাঁ স্যার লোরেঞ্জ বল একটি আধান একই সঙ্গে, লোরেঞ্জ বল কাকে বলে, এই বলের মান কখন সর্বোচ্চ হয়? অ্যান্সারটা হচ্ছে, একটি আধান একই সঙ্গে তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্রের মধ্যে গতিশীল হলে, একটি আধান একই সঙ্গে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের মধ্যে গতিশীল হলে আধানটির উপর যে বল ক্রিয়া করে তাকে লোরেঞ্জ বল বলে। আবার রিপিট করছি, একটি আধান একই সঙ্গে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের মধ্যে গতিশীল হলে আধানটির উপর যে বল ক্রিয়া করে, আধানটির উপর যে বল ক্রিয়া করে তাকে লোরেঞ্জ বল বলে। তারপর লেখো, কিউ আধান বি, বি এর মাথায় ভেক্টর চিহ্ন দিবে, বি সুষম চৌম্বক ক্ষেত্র, এবং ই, ই এর মাথায় ভেক্টর চিহ্ন দিবে, ই সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্য দিয়ে ভি বেগে গতিশীল হলে, তাহলে কিউ আধান কত, বি চৌম্বক ক্ষেত্র এবং ই তড়িৎ ক্ষেত্রের মধ্য দিয়ে ভি বেগে গতিশীল হলে, এই তড়িৎ ক্ষেত্রের মধ্য দিয়ে ভি বেগে গতিশীল হলে আধানটির উপর ক্রিয়াশীল মোট বল এফ সমান কিউই প্লাস কিউ ইন্টু ভি ক্রস বি। লিখবে এফ সমান কিউই প্লাস কিউ ইন্টু ভি ক্রস বি সমান কিউ ইন্টু ই প্লাস ভি ক্রস বি। এটি লোরেঞ্জ বল, এটি লোরেঞ্জ বল। তাহলে লোরেঞ্জ বলের রাশিমালা হলো কিউ ইন্টু ই প্লাস ভি ক্রস বি। হচ্ছে লোরেঞ্জ বলের রাশিমালা হলো কিউ ইন্টু ই প্লাস বি। এবার দেখো, এই বলটা কখন সর্বোচ্চ হবে? বলটা কখন সর্বোচ্চ হবে কে বলতে পারবে? লোরেঞ্জ বলটা সর্বাধিক হতে গেলে কিউই এবং কিউ ইন্টু ভি ক্রস বি, এখানে কি দেখলে, কিউই যেদিকে হচ্ছিল এ পজিটিভ এক্স অক্ষ বরাবর, আর কিউ ইন্টু ভি ক্রস বি কি নেগেটিভ এক্স অক্ষ বরাবর। তাহলে দুটো কি হয়ে যাচ্ছিল, লব দুটো কত বিয়োগ হয়ে যাচ্ছে, যার জন্য শূন্য হয়ে যাচ্ছে। যদি চৌম্বক বল কিউই এবং তড়িৎ বল কিউই এবং চৌম্বক বল কিউ ইন্টু ভি ক্রস বি কি হয়, সমমুখী হয়, তাহলে লোরেঞ্জ বল এফটা সর্বাধিক হবে। আর যদি এই দুটো বিপরীতমুখী হয়, তাহলে এই মাঝখানটা কি হবে, বিয়োগ হবে, তখন এই বলটা সর্বনিম্ন হবে। লেখো, লোরেঞ্জ বল সর্বাধিক হবে যদি তড়িৎ বল কিউই এবং চৌম্বক বল কিউ ইন্টু ভি ক্রস বি একই অভিমুখে ক্রিয়া করে। লোরেঞ্জ বল সর্বাধিক হবে, লিখবে, লোরেঞ্জ বল সর্বাধিক হবে যদি তড়িৎ বল কিউই এবং চুম্বক বল কিউ ইন্টু ভি ক্রস বি একই অভিমুখে ক্রিয়া করে। তারপর লিখবে, লোরেঞ্জ বল সর্বনিম্ন হবে যদি তড়িৎ বল কিউই এবং চৌম্বক বল কিউ ইন্টু ভি ক্রস বি বিপরীত অভিমুখে ক্রিয়া করে। লোরেঞ্জ বল সর্বনিম্ন হবে যদি তড়িৎ বল কিউই এবং চৌম্বক বল কিউ ইন্টু ভি ক্রস বি বিপরীত অভিমুখে ক্রিয়া করে। হচ্ছে, এটা হলো তোমার লোরেঞ্জ বল কাকে বলে, লোরেঞ্জ তড়িৎ বল আর লোরেঞ্জ চৌম্বক বল। এতদূর পর্যন্ত কারোর কিছু অসুবিধা আছে? লোরেঞ্জ বল কাকে বলে, লোরেঞ্জ তড়িৎ বল,
লোরেন্জ চৌম্বক বল। ধরো এটা পরিবাহী তার আছে, এই তারের ক্ষুদ্র একটা অংশ ডিএল বিবেচনা করলাম, একটা পরিবাহী তারের ক্ষুদ্র একটা অংশ ডিএল বিবেচনা করলাম, এখানে চৌম্বক ক্ষেত্র হচ্ছে বি, এই কোণটা হচ্ছে থিটা। তো এই ক্ষুদ্র ডিএল অংশ দিয়ে ডিটি ক্ষুদ্র সময়ে, এই কি বললাম, ডিএল অংশ দিয়ে ডিটি ক্ষুদ্র সময়ে, এই ডিএল অংশ দিয়ে ডিটি ক্ষুদ্র সময়ে ধরলাম ডিকিউ আধান অতিক্রম করে, ধরলাম ডিএল এই ক্ষুদ্র অংশ দিয়ে ডিটি, ডিএল অংশ দিয়ে ডিটি ক্ষুদ্র সময়ে ডিকিউ পরিমাণ আধান অতিক্রম করলো, ধরে নিলাম, বুঝছে, ডিকিউ আধান অতিক্রম করে। তাহলে এখানে দেখো আধানটার বেগ কত হবে, বেগ ভি সমান হবে, বেগ ভি সমান কত হবে, ডিএল বাই ডিটি, দূরত্ব বাই সময়, এটা হবে বেগ। আধানটার প্রবাহ মাত্রা আই সমান কত হবে, ডিকিউ বাই ডিটি, প্রবাহ মাত্রা আই সমান কত, ডিকিউ বাই ডিটি। তাহলে এই ওই স্থানে চৌম্বক ক্ষেত্র যেহেতু বি, তাহলে এই বি চৌম্বক ক্ষেত্রের জন্য, ওই স্থানে চৌম্বক ক্ষেত্র হচ্ছে বি, তাহলে বি চৌম্বক ক্ষেত্রের জন্য আধানটার উপরে কত বল ক্রিয়া করবে দেখো, ডিএফ সমান, আধানটার উপর ক্রিয়াশীল বল ডিএফ সমান কত, ডি কিউ, মানে কিউ ইন্টু ভি ক্রস বি, ভি ক্রস বি, এটা মানে কি ডি কিউ ইন্টু ভি বলতে কত, ডিএল বাই ডিটি ক্রস বি, এটা সমান কত, ডি কিউ বাই ডিটি, স্কেলার কোয়ান্টিটি বলে চলে এলো, ডিএল ক্রস বি, এটা সমান কি আই, আই আর এটা কি ডিএল ক্রস বি, তাহলে ডিএফ যদি মানটা নিই তাহলে আই ডিএল ক্রস বি মানে হচ্ছে ডিএল বি সাইন থিটা, এ ক্রস বি মানে হচ্ছে এবি সাইন থিটা, তাহলে আই ডিএল বি সাইন থিটা। এটা হচ্ছে তোমার ওই ক্ষুদ্র ডিএল অংশের উপরে ক্রিয়াশীল বল। তাহলে গোটা পরিবাহী তারটার জন্য উপরে ক্রিয়াশীল বল কত হবে, এফ সমান কত হবে, এটা ডিএফ, এফ সমান হবে ইন্টিগ্রেশন ওভার আই ডিএল বি সাইন থিটা। এটা তখনই ইন্টিগ্রেশনটা করা যাবে যখন থিটাটা জানা থাকবে। থিটাটা যদি 0 হয়, থিটা সমান 0 হলে সাইন 0 কত, 0, সাইন 0 0, তাহলে এফ সমান 0 হবে। আর থিটা সমান 90 ডিগ্রি হলে এফ সমান হবে আই বি ইন্টিগ্রেশন ওভার ডিএল মানে কি এল, তাহলে বি, থিটা সমান 90 ডিগ্রি হলে এফ সমান হবে বিআইএল, আর থিটা সমান 0 হলে এফ সমান হবে 0। কি বোঝা গেছে? তাহলে যখন একটা পরিবাহী তারের মধ্য দিয়ে আধান প্রবাহিত হচ্ছে, মানে কি তড়িৎ প্রবাহ হচ্ছে, এবার সেই আধানটার উপরে সেখানে যদি বি চৌম্বক ক্ষেত্র ক্রিয়া করে, তার উপরে ক্রিয়াশীল বল এটা। অর্থাৎ একটা পরিবাহী তারকে যদি চৌম্বক ক্ষেত্রে বি চৌম্বক ক্ষেত্রে রাখো এবং তারটা যদি চৌম্বক ক্ষেত্রের সঙ্গে সমান্তরালে থাকে, তাহলে তার উপরে বল হবে 0, আর যদি চৌম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে থাকে তার উপরে বল হবে বিআইএল। খুব ইম্পর্টেন্ট, আধানটা যদি তারটা যদি একটা পরিবাহী তার যদি চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে থাকে তাহলে ওর উপরে বল 0, আর চৌম্বক ক্ষেত্রে লম্ব হয়ে থাকলে ওর উপরে বল হবে
BIL, ওর উপর বল হবে BIL। তোমরা এখানে দেখো একটা ছবি বইয়ে আছে, এখানে তারটা আছে লম্ব দিকে, কেন? উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর দিকে চুম্বক বলরেখাগুলো যাচ্ছে, মানে চৌম্বক ক্ষেত্র ক্রিয়া করছে। তাই এই দিকে হচ্ছে উত্তর থেকে দক্ষিণে হচ্ছে চৌম্বক ক্ষেত্র, আর পূর্ব থেকে এই দিকে যদি তারটা রাখা হয় তাহলে এখানে এফটা কত হবে BIL। কিন্তু এখানে কি চৌম্বক বলরেখাগুলো উত্তর থেকে দক্ষিণে, তারটাকেও উত্তর দক্ষিণে রেখেছি, তাহলে এখানে কি হবে থিটাটা কত 0 ডিগ্রি, তাহলে এখানটা এই ক্ষেত্রে এফটা কত 0, তাহলে এই ক্ষেত্রে পরিবাহী তারটার উপরে ক্রিয়াশীল বল 0 হবে, আর এই ক্ষেত্রে পরিবাহী তারের উপরে ক্রিয়াশীল বল কত হবে BI×L। যদি 90 ডিগ্রি কোণে থাকে তাহলে BI×L। এবং এক্ষেত্রে অভিমুখ কি হবে, ওই অভিমুখ একই নিয়ম, ফ্লেমিং এর বামহস্ত নিয়ম, বাম হাতের তর্জনীকে চৌম্বক ক্ষেত্রের দিকে, মধ্যমাকে তড়িৎ প্রবাহের দিকে রাখলে বৃদ্ধাঙ্গুলি ওই পরিবাহীর উপর ক্রিয়াশীল বলের অভিমুখ নির্দেশ করবে। বাম হাতের তর্জনী, মধ্যমা এবং বৃদ্ধাঙ্গুলিকে সমকোণে রেখে তর্জনীকে যদি তড়িৎ প্রবাহের দিকে, এই তর্জনীকে যদি চৌম্বক ক্ষেত্রের দিকে, মধ্যমাকে যদি তড়িৎ প্রবাহের দিকে রাখা হয়, তাহলে বৃদ্ধাঙ্গুলি ওই আধানের উপরে বা পরিবাহীর উপর ক্রিয়াশীল বলের অভিমুখ নির্দেশ করবে। হচ্ছে এত দূর? এটা হয়ে গেলে আমি পরেরটা বলবো, বুঝছে? আর দুটো কি থাকছে, দুটো ব্যাটারিকে যোগ করার জন্য দুটো পয়েন্ট করা থাকছে। এখন দেখো এটা হলো তাহলে বালু চক্রের বর্ণনাটা হয়ে গেল, কি কি থাকছে সেটা। এখন দেখো কিভাবে কাজ করছে। এখানে যখন এই ব্যাটারি সাহায্যে, এখানে যে বন্ধনী আছে দুটো ব্যাটারি যোগ করার জন্য, ব্যাটারির সাহায্যে যখন তড়িৎ প্রবাহ পাঠানো হচ্ছে, এই স্ট্যান্ডটা পরিবাহী, এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ যাচ্ছে কোথায়, এই চাকতিতে যাচ্ছে। চাকতিতে যখন তড়িৎ প্রবাহ যাচ্ছে তখন এই চাকতিটা কোথায় রাখা আছে, দেখো দুটো চৌম্বক মেরুর মাঝখানে, মানে চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখা আছে। চৌম্বক ক্ষেত্রটা কি এইখানে উত্তর থেকে দক্ষিণ মেরুর দিকে ক্রিয়া করছে, দুটো চৌম্বক ক্ষেত্রের মাঝখানে রাখা আছে। আর এখানে পাওয়ারটা কি পরিবাহীর কাজ করছে, সুপরিবাহীর কাজ করছে। এখন দেখো ফ্লেমিং এর বামহস্ত নিয়ম যদি বলো, এইটা কি তর্জনী, কি বাম হাতের তর্জনী কি চৌম্বক ক্ষেত্রের দিক, তর্জনী মধ্যমার বৃদ্ধাঙ্গুলিকে সমকোণে রাখবো, তর্জনী চৌম্বক ক্ষেত্রের দিক, তর্জনী চৌম্বক ক্ষেত্রের দিক হলো। মধ্যমা কি নিচের দিকে, নিচের দিকে কি হচ্ছে কারেন্টটা নিচের দিকে আসছে, তাহলে মধ্যমা তড়িৎ প্রবাহের দিকে নির্দেশ করছে, তাহলে এইভাবে এই দিক থেকে কারেন্টটা গিয়ে এইদিকে নামছে, তাহলে মধ্যমা কি করছে তড়িৎ প্রবাহের দিকে নির্দেশ করে। তাহলে বলটা কোন দিকে, এইদিকে ডান দিকে একটা বল ক্রিয়া করবে, যখন এই ডান দিকে বলটা ক্রিয়া করবে তখন এটা ঘুরে যাবে। এটা ঘুরে গেলে কি হবে, এই পারদ থেকে কাঁটাটা ছিন্ন হয়ে যাবে, কাঁটাটা ছিন্ন হয়ে গেলে আর তড়িৎ প্রবাহ যাবে না, কারণ কাঁটাটা লেগে থাকবে, তবে সম্পূর্ণ বর্তনীটা হবে। যখনই ছিন্ন হয়ে গেল তখনই কি হয়ে গেল উন্মুক্ত বর্তনী, উন্মুক্ত বর্তনীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হয় না। তাই কাঁটাটা যখনই উঠে চলে আসবে তখন এর মধ্যে দিয়ে আর তড়িৎ প্রবাহ হবে না। যদি তড়িৎ প্রবাহ না হয় তাহলে কি হবে, এর উপরে বল ক্রিয়া করবে না, কিন্তু গতিজাড্যের জন্য পরের কাঁটাটা এসে স্পর্শ করবে, যখনই স্পর্শ করবে তখন আবার তড়িৎ প্রবাহ যাবে এবং আবার ডান দিকে একটা বল ক্রিয়া করবে বলে এটা উঠে চলে আসবে, দিয়ে পরের কাঁটাটা আবার গতিজাড্যের জন্য এখানে স্পর্শ করবে। এইভাবে এটা ঘুরতে থাকবে, এভাবে এটা ঘুরতে থাকবে। তো এইটা হলো তোমার বাল্য চক্র। কেন ঘুরছে এটা, এই যে চৌম্বকের ক্রিয়ার জন্য, প্রবাহীর উপর চৌম্বকের, পরিবাহীর উপর চৌম্বকের ক্রিয়ার জন্য। এবার এই মেরু শক্তি বাড়ালে যে ঘূর্ণন বেড়ে যাবে, আবার যে তড়িৎ প্রবাহটা পাঠাচ্ছ সেই তড়িৎ প্রবাহটা বাড়ালেও ঘূর্ণন বেড়ে যাবে। তাহলে ঘূর্ণনটা মেরু শক্তি, চৌম্বকের মেরু শক্তির উপর নির্ভর করছে, আর প্রবাহ মাত্রার পরিমাপের উপর নির্ভর করছে, কত বেশি প্রবাহ পাঠাচ্ছ তার উপর নির্ভর করছে। আর কি, যদি পরিবর্তী প্রবাহ দাও তাহলে একবার এই দিকে ঘুরবে, একবার উল্টো দিকে ঘুরবে, কিন্তু ফলে এত দ্রুত হবে যে ওইটা ঘূর্ণনটা দেখা যাবে না। ওই জন্য পরিবর্তী প্রবাহ পাঠালে বাল্য চক্রের ঘূর্ণনে উপলব্ধি করতে পারবো না। এটা হচ্ছে তোমার বাল্য চক্র। বাল্য চক্র ক্লাস 10-এ পড়েছো, একবার বুঝে রিডিং পড়বে, ঠিক আছে? কোথাও কিছু অসুবিধা থাকলে বলবে। এখন যেটা করাবো খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে একটা পরিবাহী কুণ্ডলীর উপরে ক্রিয়াশীল টর্ক, একটা পরিবাহী কুণ্ডলীকে যখন সুষম চৌম্বক ক্ষেত্রে রাখবো তার উপরে কত টর্ক ক্রিয়া করবে সেটা আমরা করব। একটা পরিবাহী কুণ্ডলীকে যখন সুষম চৌম্বক ক্ষেত্রে রাখবো তখন ওই কুণ্ডলীর উপর কত টর্ক ক্রিয়া করবে সেটা দেখবো।
এরকম একটা আয়তাকার পরিবাহী কুণ্ডলী আছে, পি কিউ আর এস, এটা একটা আয়তাকার পরিবাহী কুণ্ডলী। এখানে একটা সুষম চৌম্বকক্ষেত্র, যদিও লাইনগুলো বেঁকে গেলে একটু সোজা হবে, সুষম চৌম্বকক্ষেত্র বি ক্রিয়া করছে, সুষম চৌম্বকক্ষেত্র বি এর মধ্যে একটা আয়তাকার পরিবাহী কুণ্ডলীকে রাখা হয়েছে। এর মধ্যে দিয়ে আই প্রবাহ প্রবেশ করছে, এদিকে ফিরে আসছে, এদিকে আই প্রবাহ প্রবেশ করলো, এদিকে কি হলো, বেরিয়ে এলো। এখন দেখো এই ধরে নিচ্ছি পি কিউ সমান এস আর সমান হচ্ছে বি, কি এটা হচ্ছে তোমার কুণ্ডলীটার প্রস্থ, আর এটা হচ্ছে কি বি প্রস্থ, আর কিউ আর সমান পি এস সমান হচ্ছে এল, এটা হচ্ছে তোমার দৈর্ঘ্য। কুণ্ডলীটার দৈর্ঘ্য হচ্ছে এল, দৈর্ঘ্য হচ্ছে এল, আর প্রস্থ হচ্ছে কি বি, এটা কি প্রস্থ দৈর্ঘ্য। তাহলে ক্ষেত্রফল এল ইন্টু বি, কুণ্ডলীটার ক্ষেত্রফল কত হবে, এল ইন্টু বি। এখন দেখো এই পি কিউ তারের উপরে ক্রিয়াশীল বল কত হবে, পি কিউ তারের উপরে এইদিকে তো প্রবাহ যাচ্ছে, এই পি কিউ তারের উপরে ক্রিয়াশীল চৌম্বক বল কত হবে বলো, পি কিউ তারের উপরে ক্রিয়াশীল চৌম্বক বল কত হবে গো, বলতে পারবে না? 0। হ্যাঁ 0 হবে, কেন, পি কিউ তারটা যে অভিমুখে আছে চৌম্বক ক্ষেত্রটা সেই দিকে একটু আগেই করলাম, থিটা যদি 0 হয়, থিটা 0 হলে এফ 0 আমি একটু আগেই করলাম, তাহলে পি কিউ বল ক্রিয়া করবে না। এখানে দেখো এই তারটা চৌম্বক ক্ষেত্র বি এর দিকে আছে, পি কিউ পরিবাহী তারটার অভিমুখ আর চৌম্বক ক্ষেত্রের অভিমুখ একই, তাহলে পি কিউ উপরে ক্রিয়াশীল বল হচ্ছে 0। আবার দেখো আর এস এর সঙ্গে চৌম্বক ক্ষেত্রের অভিমুখটার সঙ্গে আর এসটা কি 180 ডিগ্রি কোণ, তাহলে এর উপরেও কি বলটা 0 হবে, কারণ যদি থিটাটা 0 অথবা 180 ডিগ্রি হয় তাহলে সাইন থিটাটা কত হবে, 0 হবে, সাইন 0 0, সাইন 180 ডিগ্রি 0, তাহলে এই তারটার উপরে আর এই তারটার উপরে কোনো বল ক্রিয়া করবে না। আবার পি এর সঙ্গে